শোনা যাচ্ছে আপনাকে? নমস্কার। নমস্কার। হোমিও রিভিউয়ার ব্যারাকপুর গ্রুপের পক্ষ থেকে আজকের আলোচনা সভায় উপস্থিত সকল সুধী হোমিও চিকিৎসক ও অনুরাগীদের জানাই সুস্বাগতম। আজ 20/8/2025 বুধবার। এই গ্রুপের 14তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় দ্য ভ্যালু অফ সিমটমস, সেকেন্ড পার্ট। প্রথম পর্বটি বিগত 13/8/2025 তারিখ বুধবারে আমাদের আলোচিত হয়েছে এবং তা আমাদের ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে। যাই হোক, আজকের আলোচক হিসাবে রয়েছেন ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। তার পরিচয়, তিনি দিকপাল আদর্শবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর নবকৃষ্ণ ঘোষ স্যারের পুত্র এবং ডক্টর বিভা কাঞ্জিলাল ও তপন কাঞ্জিলাল মহোদয়দ্বয়ের স্নেহধন্য ছাত্র। আজকের আলোচনা শুরুর পূর্বে একটা বিশেষ বিষয় জানাই যে আপনারা ক্লাস যখন চলবে আপনারা প্লিজ আপনাদের ভিডিওটা অফ করে রাখবেন এবং কেউ অডিওটা অন করবেন না, যাতে আমাদের ক্লাস চলাকালীন কোনো বিঘ্ন না ঘটে। এইটুকু অনুরোধ থাকলো সকলকে। স্যারকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ পরিচালককে। আর এই 14তম ক্লাসে ভ্যালু অফ সিমটমস আলোচনায় দ্বিতীয় পর্বে আমি হোমিও রিভিউয়ার গ্রুপ এবং এই গ্রুপ কেন্দ্রিক যে সমস্ত অনুরাগীবৃন্দ উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই আমি আমার অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি। আজকের এই যে দি ভ্যালু অফ সিমটমস কেন আলোচনা, এই যে টপিকটা ঠিক হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে গতদিনে আমরা বলেছিলাম কেন্টের কথা, ডক্টর জেমস টাইলার কেন্টের কথা, যে ইউ হ্যাভ নো পে। এখন এই কেন্টের এই বাক্যটা যাতে আমাদের ক্ষেত্রে কম প্রযোজ্য হয়, সেই জন্যই কিন্তু দি ভ্যালু অফ সিমটমস আলোচনার বিষয়। যত এই ধরনের আলোচনাগুলো হবে, আশা করা যায় কেন্টের ওই বাক্যটা আমাদের ক্ষেত্রে তত কম প্রযোজ্য হবে। এবারে আমি মূল আলোচনার মধ্যে যাই। গতদিনে আমরা দেখেছিলাম যে গ্রাইফ্লোরেসি নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, সেখানে যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটা কিন্তু সাধারণ লক্ষণ, সেগুলো আমরা দেখে এসেছি। গতদিনে আমরা সিমটমসের যে শ্রেণীবিন্যাস গুলো করা হয়েছিল জাস্ট বলে বাড়ে যা, আজকের আমরা তার পার্ট পার্ট একটু ডিপে ঢোকার চেষ্টা করব। যাই হোক, এখন রোগ শরীরের উপর প্রকাশ পেলে আমরা কি করি, রোগের নিদান স্বাস্থ্য অনুযায়ী ঠিক করে নিই যে তার কি রোগটা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সবসময় তা তো ঘটে না, রোগটা জানার পরেও ঘটে না। এর কারণটা একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। একটা এক্সিমার রোগী সারা গায়ে রস পুঁজ হচ্ছে, আরোগ্য হচ্ছে না। এখন নিশ্চয়ই কারণ নির্ধারণে আমরা ভুল করেছি, তাই এই অবস্থাটা হচ্ছে, আরোগ্য হচ্ছে না, অথচ আরোগ্যযোগ্য রোগী। এইবারে আমরা যখন রোগীর
মধ্যে প্রশ্নোত্তর পর্বে গেলাম বা রোগীটার মধ্যে ঢোকার চেষ্টা করলাম, তখন আমরা কি করলাম, কোনো একদিন হয়তো কারোর সঙ্গে প্রচন্ড ঝগড়াঝাটি মারামারি করেছি, খুব অশান্তি হয়। এখান থেকে আমরা কি পাচ্ছি না, দেখা গেল যে সে হয়তো নিজের আগুনে নিজেই পুড়ছে, কিন্তু সেটা সে কাউকে প্রকাশ করতে পারছে না। এবারে আপনি কি করলেন, রোগীটিকে বুঝিয়ে বললেন, তারপরে কিছুদিন পরে তাকে হয়তো কোনো ওষুধপত্র দিলেন, রোগীটা ভালো হলো। কারণ এটা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি, চিররোগ বিনা ওষুধে কিন্তু আরোগ্য হয় না। এটা হ্যানিম্যানের কথা, এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছি। আর আধুনিক কালে একটা কথা বলতেই হয় যে রোগেরও শেষ নেই, ওষুধেরও শেষ নেই, অশান্তিরও শেষ নেই, সবই আছে এবং থাকবে। কিন্তু এই জায়গাটা আমাদের প্রয়োজনটা কি, রোগের কারণটা শুধু জানলেই হবে না, এবং সেটা যে কারণ জানা গেছে মানে একেবারে চলে যাবে সেটাও নয়। যদি আরোগ্য হয়, কিওর হয়, সেটা অন্য কথা। তো একটা কথা এখানে পরিষ্কার, সেটা হচ্ছে ব্যক্তিটাই আমাদের কাছে অবলম্বন। আমাদের কাছে যে ডিজিজটা নিয়েই আসুক না কেন, যে রোগটা নিয়েই আসুক না কেন, প্রাধান্য পাবে কিন্তু আমাদের কাছে রোগীটা, পেশেন্টটা। এইটা আমাদেরকে কিন্তু ভুললে চলবে না। এখন প্রথমেই যে আমরা রোগীর উদাহরণটা দিলাম, এখানে প্রকৃত কারণ ধরে এখন যদি আমরা রোগীটাকে ঠিকঠাক ভাবে নির্বাচন করতে পারি, তাহলে তো ওষুধে কাজ হওয়ার কথা। অনেক সময় দেখা যায় তাতেও হচ্ছে না, এর কারণ কি? আমরা যেমন যদি কোথাও লোন করে থাকি, সেখানে কি দেখি না, সুদের সুদ তার সুদ, এইভাবে কিন্তু আমাদেরকে এক চক্রবৃদ্ধি হারে সেটাকে বহন করতে হয় বা পরিশোধ করতে হয়। আমাদের কিন্তু লক্ষণগুলো কিন্তু আজকে আমরা সামনে যে লক্ষণটা পাচ্ছি, সেই লক্ষণটা কিন্তু তা আদৌ পেশেন্টের লক্ষণ কিনা সেটা আমাদের বুঝে নেবার জান বা দেখার দরকার আছে। তার কারণ হচ্ছে আজকের এই যে আমরা দেখতেই পাচ্ছি ক্রমাগত সাবপ্রেশন, ক্রমাগত যে অনবরত সাবপ্রেশন চলছে, সেটা ওষুধের মাধ্যমে হতে পারে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, যে কোনো ব্যাপারেই হতে পারে। দুঃখের বিষয় হচ্ছে অনেকে আমরা বলি যে হোমিওপ্যাথিতে ভ্যারিয়েশন হয় না, সাবপ্রেশন হয় না, কিন্তু এখানে অ্যালোপ্যাথি কথা প্রসঙ্গে এটা বলে রাখছি, এখানে অ্যালোপ্যাথির চেয়েও সাবপ্রেশনটা আরো মারাত্মক হয়। কারণ এর যে সাবপ্রেশনটা হয় সেটা হচ্ছে ডায়নামিক লেভেলে সাবপ্রেশনটা হয়। যাই হোক, এবারে যেটা বলবো সেটা হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কিন ডিজিজ গুলো বারবার সাবপ্রেস হচ্ছে। এইখান থেকে কিন্তু একটা সময় গিয়ে ভাইটাল ফোর্স আমাদের কি চেয়েছিল, পেশেন্টটাকে ভালো রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য ওই স্কিন ডিজিজটাকে বারবার কিন্তু স্কিনের উপর পাঠিয়ে দিচ্ছিল। আর আমরা কি করছি, বিপরীত গতিতে তাকে আবার ভিতরে মানে ইন্টারনালে পাঠিয়ে দিচ্ছি। এই যে ক্রিয়াকর্মগুলো প্রায় চলছে রোগীর মধ্যে, বা আমরা আমাদের ফুলের মধ্যেও করতে চলেছি বা করছি। আজকে বারবার একটা কথা প্রসঙ্গে বলতেই হয় যে ফেসবুক বলি বা আরো যে সমস্ত বিষয়গুলো আছে, এইখানে প্রায় দেখা যাবে যে ওই 2 দিন 4 দিনে সালফার বা একটা অন্য কোনো ওষুধপত্র দেওয়া হলো স্কিন ডিজিজ
কিওর হয়ে গেল। এখন আদৌ কি আমরা কিওর শব্দটার অর্থ বুঝি বা অনুধাবন করতে পারি? এইটা প্যালিয়েশন হলো না সাপ্রেশন হলো, আমরা কিন্তু গভীর ভাবে ভাবি না। দেখা যায় ওই রকম একটা একজিমার মতো বা ভিসিডিগের মতো একটা স্কিন ডিজিজ 2 দিন 4 দিন 1 সপ্তাহে ভালো হয়ে যাবে, 1 মাসে ভালো হয়ে যাবে, এটা কিন্তু মনে হয় আমাদের চিন্তা ভাবনায় কিছুটা খামতি থেকে যায় বা ভুল হয়। যাই হোক, এটা কথা প্রসঙ্গে চলে এলো। এবারে অন্য জায়গায় যাই। আমরা কি দেখেছিলাম যে বললাম লক্ষণের উপর লক্ষণ, তার উপর লক্ষণ। আমাদের দরকার কি সুচিকিৎসার জন্য একটা একটা নয়, মানে ঠিকঠাক সিমটমস গুলোকে চিনে নেওয়া, বেছে নেওয়া, কোথা থেকে কেস টেকিং। তাহলে কেস টেকিংটা আমাদের সুন্দরভাবে করতে হবে, কিন্তু সেই একই কথা। তো যাই হোক, এবারে এইগুলো ঠিকঠাক আমরা করতে পারি না বলেই বিভিন্ন চিকিৎসকের ভিন্ন ভিন্ন ওষুধ নির্বাচন করতে দেখা যায়। এখন ওষুধটা যে ঠিক হলো কিনা সেটা হচ্ছে হেয়ারিং এর গাইডিং, কিওর অফ গাইডিং ল একমাত্র বলবে। তো যাই হোক, সেইখানটায় ফলো করার আগে আমাদের যে ধাপগুলো আছে সেইগুলো ঠিকঠাক ভাবে মেনে চলার চেষ্টা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কার যে প্রেসক্রিপশনটা ঠিক, কে যে ঠিক, কারণ এত ওষুধের আনাগোনা হয়, ভিড় চলে, সেখান থেকে অনেক সময় বলা কঠিন হয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দি ভ্যালু অফ সিমটমস বা ইভ্যালুয়েশন অফ সিমটমস আমাদের ঠিকঠাক করতে হবে। এই এটা থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। কেউ বা কারণ তত্ত্বের উপর বেশি গুরুত্ব দেন, কেউ বা দেখা যাবে যে অনেকগুলো লক্ষণ নিল, নেওয়ার পরে যদিও টোটালিটি অফ সিমটমস এর অর্থটাই ওখানে গন্ডগোল হয়ে গেল, নেওয়ার পরে যতগুলো লক্ষণ পেয়েছে সব লক্ষণে একটা রেপার্টারাইজেশন করে একটা ওষুধ দিয়ে দিলেন। আর কি আছে, কিছু কিছু চিকিৎসক আছে মায়াজমেটিক অ্যাঙ্গেলে বিচার করে একটা অ্যান্টিমায়াজমেটিক ওষুধ প্রয়োগ করলেন। কিন্তু যদি আমরা দি ভ্যালু অফ সিমটমস থেকে ঠিকঠাক করি, অর্থাৎ অর্গানো মেডিসিনে যেভাবে নির্দেশ দেওয়া আছে সেইভাবে করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে মায়াজমেটিক অ্যাঙ্গেলে বিচার করতে হবে, সব মেনে নিলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভ্যালু অফ সিমটমস যদি আমরা ঠিকঠাক করি তাহলে কারণ তত্ত্বের উপর জোর দিয়েই কিন্তু ওষুধটাকে সিলেকশন করতে হয়। আর এই জায়গাগুলোর জন্যেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে একত্রিত হয়ে বক্তব্য রাখা হয় বা শোনা হয়। আর কারণ এই কঠিন জায়গাগুলো যদি আমরা কিছুটা হলেও উদ্ধার করতে পারি। মনে রাখা দরকার আমাদের, কোনো একটা মানুষের ব্যক্তিত্বকে চিনতে গেলে, তার পার্সোনালিটিকে জানতে গেলেই আমাদের কিন্তু লক্ষণই ভরসা। কেন লক্ষণ ভরসা বললাম না, আমাদের যখন ভাইটাল ফোর্স টিরেঞ্জ, অর্থাৎ ভাইটাল ফোর্স যখন পরাক্রান্ত হয় তখন আমরা অসুস্থ হই। এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে যে আমাদের ইমোশন লেভেলটা চেঞ্জ হয়ে যাবে, এই ইমোশন প্রথম। এবং এইখান থেকেই কিন্তু আমাদের বোঝার উপায় যে ভাইটাল ফোর্স আমাদের সাহায্য চাইছে এবং কিভাবে সাহায্য চাইছে, কি করে আমরা বুঝলাম,
সেটা হচ্ছে সিমটমস এর মাধ্যম দিয়ে, সেটা আসবো আমি পরে। যাই হোক, এই যে ব্যক্তিত্বর কথা বললাম, এটা কখনো মানে আমাদের কাছে প্রকাশ পায় মজবুত ও পরিচ্ছন্ন ভাবে। আমাদের ডিউটিটা কি না, এই মজবুত মানে কোনটা বেশ শক্তপোক্ত সিমটম বা পরিষ্কার রোগীর মধ্যে চিত্রটা ফুটে উঠছে, সেই সিমটমস গুলোকে কিন্তু সুন্দরভাবে কালেক্ট করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে কি, যে এই যে আমরা বললাম শক্তপোক্ত বা এই যে পরিচ্ছন্ন লক্ষণগুলো, আমরা তো সেগুলো চিনব, কিন্তু এদেরও কিন্তু একটা গতি আছে, এদের একটা স্তর আছে। মানে আমরা যদি এইভাবে বলি যে 4 ডিগ্রি অর গ্রেড, এইভাবে আমাদেরকে সিমটমস গুলোকে চিনতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃতি অনুসারে লক্ষণের চরিত্র প্রকাশ, যার যেমন নেচার তার তেমন লক্ষণগুলো ফুটে উঠবে। যাই হোক, গত দিনে আমরা যে শ্রেণীবিন্যাস গুলো করেছিলাম জেনারেল সিমটমসে, তার আমরা আলোচনার মধ্যে যাই। এবারে আমরা দেখেছি কি না, এই সিমটমসটা কিন্তু 3টে স্তরে কিন্তু বিভক্ত। কিরকম না, ব্যাপক অর্থাৎ জেনারেল সিমটম, আঙ্গিক আঙ্গিক অর্থাৎ পার্টিকুলার সিমটম, ও কমন সিমটমস অর্থাৎ সাধারণ লক্ষণ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাপক লক্ষণকে চেনা, মানে সরি, ব্যাপক লক্ষণ না বলে সার্বিক লক্ষণ বলাই ভালো। এখন জেনারেল যে সিমটমস, সেগুলোকে চিনতে গেলে আমাদের কিন্তু রোগীটাকে সামগ্রিকভাবে দেখতে হবে, বিচার করতে হবে। এবারে রোগীর মধ্যে যেটা সামগ্রিকভাবে অর্থাৎ টোটালিটি অফ সিমটমস আমরা বললাম, কিন্তু সেটাই সব নয়। এই সামগ্রিকভাবে যদি আমরা রোগীটাকে দেখতে পারি, বিচার করতে পারি, তাহলে কিন্তু আমরা কি পাবো, জেনারেল সিমটমসটাকে চিনতে পারবো। এবং এই জেনারেল সিমটমসটা কিন্তু রোগী আরোগ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাদ দিয়ে রোগী চিকিৎসা করা খুব মানে সম্ভব বলে মনেও হয় না। এবারে জেনারেল সিমটমসে আমরা কি পাই, প্রথম যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে আম শব্দটাকে গুরুত্ব দেবো। আম অর্থে এখানে আমিত্ব, আমি। এই আমি দিয়ে রোগী যে সমস্ত বক্তব্য রাখে তার সার্বিক লক্ষণ। কিভাবে, যদি উদাহরণের সাহায্যে আমরা চেষ্টা করি বলার, আমি গরম কাতর, এখানে কি এলো, আমি শীত একটু সহ্য করতে পারি না, সামান্য ঋতু পরিবর্তনে আমি অসুস্থ হই, আমি তৃষ্ণার্ত হই, আমি ক্লান্ত, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো ক্যারেক্টারিস্টিক সিমটমস, রোগীর পরিচায়ক লক্ষণ। যাই হোক, এই সিমটমসটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখুন, এইগুলোই কিন্তু রোগীর মানসিক ও শারীরিক দুই দিকেই কিন্তু পরিবর্তন ঘটে, এবং রোগের পশ্চাৎপটে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, প্রকৃত কারণটাও লুকিয়ে রয়েছে। সেটাকে আমাদের খুঁজতে হবে, লুকিয়ে নেই, সবই সামনে আছে। আসলে আমাদের দেখার ভুল, যার যেমন
দৃষ্টি সে সেইভাবেই দেখে নেবে, চিনে নেবে। যাই হোক, এটা দিয়ে বা এইগুলো দিয়ে কিন্তু আমরা রোগীর সমস্ত অবস্থাটা প্রকাশ পেতে দেখি। এখন লক্ষণীয় বিষয় একটা আছে, সেটা হচ্ছে যে এই সমস্ত লক্ষণগুলো আমরা যখন রোগীর মধ্যে দেখবো সেগুলোকে গুরুত্ব দেব বা আমরা নোট করব, বাকিগুলোকে কিন্তু আমরা অপ্রয়োজনীয় লক্ষণ বলে আমরা একেবারে নির্দ্বিধায় সেগুলোকে বাদ দিয়ে দিতে পারি। তবুও প্রসঙ্গক্রমে বলে রাখি, কেস টেকিং এ কিন্তু আমাদের সাইডে লিখে রাখা উচিত, কারণ ওই অপ্রয়োজনীয় লক্ষণটাও অনেক সময় কিন্তু প্রয়োজন হিসাবে দেখা দিতে পারে। এবারে আসি যে আমি তো শব্দ দিয়ে আমাকে মানে আম শব্দ দিয়ে চিহ্নিত হলো। অনেক সময় কি হয়, আমার শব্দ দিয়েও আমিটাকে বোঝানো হয়। কিরকম, আমার সর্বদাই অন্ধকারে থাকতে ভয় হয়, এখানে কিন্তু আমি অন্ধকারে ভয় পাই, এখানে কিন্তু আমার বললেও কথাটাকে আমি তাকে প্রাধান্য দিতে হবে। আবার এই যে আমি আগেই বলে নিয়েছি যে আমি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন না এইগুলো বাদ যায় রোগীর থেকে। এবারে ডাক্তার কেন্টের কথায় আমরা যদি বলি, one single uncommon characteristic general symptom can rule out all the particular, অর্থাৎ একটা মাত্র চারিত্রিক বৈশিষ্ট্যপূর্ণ অসাধারণ সার্বিক লক্ষণ সমস্ত স্থানীয় লক্ষণকে কিন্তু উপেক্ষা করতে পারে, সে ক্ষমতা রাখে। এখানে কিন্তু কেন্টকে আমি রেসপেক্ট করেই একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে যতই সিমটমসটা ভ্যারিয়েবল হোক না কেন, আমরা কিন্তু সেই সিমটমসটাকে, এইখানে আমাদের মধ্যে অনেকেই আছেন এর ভিত্তিতেই কিন্তু ওষুধ দিয়ে দেন, আমরাও দিতে বাধ্য হই, কিন্তু সেই সঙ্গে কয়েকটা কথা আমি বলে রাখবো যেগুলো আমাদের লক্ষ্য করা উচিত। এই যে ক্যারেক্টারিস্টিক সিমটম, যেটা না পেলে হয়তো আমরা রোগী থেকে ওষুধ দিতে পারবো না, বা যার ভিত্তিতে সিলেকশন করেছি একটা সিমটম, সেখানে আমাদের কি করতে হবে না, রোগীর মধ্যে অন্যান্য লক্ষণের মিল আছে কিনা সেটাও কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা হচ্ছে যে একটা লক্ষণের উপর ওষুধ নির্বাচন করা কিন্তু নির্ভর করা আমাদের ঠিক উচিত হবে না, সেটা যতই অদ্ভুত লক্ষণ হোক না কেন। যদি সেটা করতেই হয় তবে ওষুধ ও রোগকে ভালোভাবে লক্ষ্য করা উচিত। আমরা দিলাম একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস এর উপর, কিন্তু হয়তো আমরা সিলেকশন করলাম ওষুধটাকে, রেমেডিটাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এইটা দেখে নিতে হবে যে ওষুধ ও রোগকে ভালোভাবে চিনে নিতে হবে, দেখে নিতে হবে, মানে বাজিয়ে দেখে নিতে হবে, এরকম একটা জায়গা। যাই হোক, এখন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি, আমাদের যে লাউ মাচা তৈরি হয়, এটা হয়তো অনেকেই দেখা থাকতে পারে। সেই লাউ মাচাটা যদি খুব শক্তপোক্ত না হয়, তাহলে দেখা যাবে একটা সময় কিন্তু লাউয়ের ভারে ও মাচা সহজেই ভেঙে পড়ে। সেরকম
ওষুধ ও রোগীর মধ্যে আমাদের সাদৃশ্যটা খুঁজে নিতে হবে। যদি সেটা শক্তপোক্ত না হয়, জোরালো না হয়, দুর্বল হয় ওই সিমটমসটা, তাহলে কিন্তু রোগীটা আমাদের ভুলের জন্য কিওর তো হবেই না, সেই জায়গায় হয়তো প্যালিয়েশন হবে, সাপ্রেশনও হতে পারে, এবং সেটাকেই আমরা কিওর বলে চালিয়ে দেব। এই কারণেই এত কথা বলা হলো। এবারে 3 নম্বর পয়েন্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, একটা সিমটমস এর ভিত্তিতে ওষুধ দিলে না অনেক সময় আমাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে যায়, একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায়। তখন ওই এক, হ্যাঁ, এমনও দেখা গেছে ওই একটা সিমটমস পাবার জন্য চোরা শিকারীর মতো ওট পেতে ঘন্টার পর ঘন্টা হয়তো রোগীদের জেরা করতে হয়। তবুও সেই ক্ষেত্রে কিন্তু তারা বা আমরা কেস টেকিং এর যেমন নিয়ম আছে সেই মতো করে নিয়ে আমরা আগাবার চেষ্টা করি। ওই একটা সিমটমস পেয়ে গেলাম মানে আর কোনো কিছুর দরকার নেই, কেস টেকিং এর আর দরকার নেই, তা কিন্তু না। তাই এটা আপনাদের খারাপ লাগলেও আমি বলবো যে এই বড় অভ্যাসটা ত্যাগ করা ভালো। ট্রেনকে শ্রদ্ধা করেই বলছি, প্রথমেই বলে দিয়েছি কথাটা। যাই হোক, এবারে এই ক্ষেত্রে একটা কথা আমি বলে নি, আমার ইনফার্টিলিটি টেস্ট ভেরি রিসেন্ট, এই গত রাত্রে 12:30টায় ফোনটা পেলাম। এখন এনা বেশ কিছুদিন মানে ইনফার্টিলিটি কেসটা মানে প্রায় বছর 10-15 ধরে তাদের, সরি, বছর 10-12 তাদের চেষ্টা করার পরেও অনেকভাবে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোনোপ্যাথি বাদ নেই করার পরে বাচ্চাটা এসছিল পাইলোজেন দেওয়ার পরে। তারপরে কি হলো, বাচ্চাটা মাসখানেক পরে আবার মিসক্যারেজ হলো। তারপরে আবার যে কাছে, সরি, সরিনাম দেওয়া হবে সেটা, এই সরি, পাইলোজেন, পাইলোজেনটা অনেকটা সময় কাটিয়ে নেওয়ার পরে দেওয়া হয়েছিল। আবার বাচ্চাটা এসে এই মাস দুই হলো। যাই হোক, এ নিয়ে আমরা আমাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এতে আমি হ্যাপিও নই আনহ্যাপিও নই, যতক্ষণ আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কার্যকারিতা। এবারে যেটা বলার অর্থ, গত রাতে ফোন যে পেশেন্টকে কিছুদিন ধরে রাত্রি 9:30-10টায় খাচ্ছে, খাওয়ার পরে 12:30-1টা বা 2:30-3টে আবার খিদে পাচ্ছে, খেতেই হবে, না হলে সমস্যা হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে বা আরো অনেক কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো শোনা হলো। আমি কিন্তু ওইটুকু শোনা মাত্রই কিন্তু শরীরামকে ভাবিনি। আপনারাও জানেন, আপনারাও নিশ্চয়ই এইভাবেই করেন আমি আশা করি, যে আরো ভালো করে আনুষঙ্গিক খোঁজ খবর নিয়ে দেখা গেল যে শুধু ওষুধের কথা ভাবা নয়, তার ম্যানেজমেন্টে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, বা খাওয়া কখন কি করছে, আগে কেমন কি খেত, রাতে রাতে খিদে টিতে পেত কিনা, সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে আজও কিন্তু আমরা সরিনাম দিতে পারিনি, দেওয়া হয়নি। যাই হোক, ওষুধ রোগী চাইছে অথচ না দেওয়াটাও অপরাধ, কিন্তু দেওয়া হবে, এইটুকু বলে রাখলাম। আচ্ছা, এবারে সার্বিক লক্ষণ, হ্যাঁ, যেটা বলার অর্থ হচ্ছে যে একটা মাত্র ক্যারেক্টারিস্টিক সিমটমস আমরা পেয়েই কিন্তু ওষুধটাকে চটপট দেব না, যে কথাটা আগে বলে এসেছি, খুব ভালো করে সিমটমসটাকে আমাদের বাজিয়ে নেওয়া উচিত। এবারে সার্বিক লক্ষণের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রথম, মানসিক দিকটা। এই মানসিক দিকটা নিয়েই আমরা মেন্টাল সিমটমসটা নিয়ে আজকে আমরা আলোচনার দিকে এগিয়ে যাই।
এখন রোগীকে চিনতে হলে আমাদের প্রথম যেটা প্রয়োজন মানসিক লক্ষণের মেন্টাল সিমটম। আমাদের স্টলওয়ার্ডসরা বলে গেছেন এই কথা। এই মানসিক লক্ষণের মধ্যে দিয়েই কিন্তু রোগীর চরম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, রোগীটা কেমন। তাহলে সেই মেন্টাল সিমটমস কে কতটা গুরুত্ব সহকারে বন্ধ হয়ে গেছে, শোনা যাচ্ছে? আপনার বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা, এবারে তবে রোগীকে চিনতে গেলে আমাদের মানসিক লক্ষণকে গুরুত্ব দিতে হবে। এইবারে এই যে সামগ্রিক লক্ষণাবলীর মধ্যে প্রথম প্রয়োজন কি আমাদের সার্বিক লক্ষণকে চেনা বা জানা। আর সার্বিক যে লক্ষণ আমরা নিচ্ছি সেখানে মানসিক লক্ষণের কিন্তু গুরুত্ব অপরিসীম। একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার অর্থটা হচ্ছে যে জায়গাটা জোর দেওয়ার জন্য মেন্টাল সিমটমসটা কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, মানসিক লক্ষণের এই যে মেন্টাল সিমটমস আমরা পেলাম, এখানে কিন্তু তিনটে গ্রেড পাই, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। আবার যেটা আমরা গতদিনে আলোচনার মধ্যে প্রথম পর্ব আলোচনায়ও এই গ্রেড নিয়ে কথাবার্তা, গ্রেডেশন নিয়ে কথাবার্তা হয়েছিল। এবারে এই যে সার্বিক লক্ষণ এর মধ্যে কি পাবো আমরা? প্রথম যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে দি উইল, অর্থাৎ ইচ্ছা ক্ষেত্র। এইটাই কিন্তু ভাইটাল ফোর্স যখন ডিরেঞ্জ, তখন কিন্তু প্রথম তার প্রকাশটা থাকে এই জায়গায়। এই জায়গাটা আমরা অনেকে ধরতে পারি, আমরা অনেকে ধরতে পারি না। যার যেমন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তার দৃষ্টিতে ওই সিমটমস গুলো সেইভাবেই ধরা পড়বে। এবারে দ্বিতীয়ত আমরা যেটা পাই আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বুদ্ধি ক্ষেত্র। আর তৃতীয় যেটা আমরা পাচ্ছি মেমোরি, স্মৃতি ক্ষেত্র। ইচ্ছা ক্ষেত্রের মধ্যে আমরা কি দেখি? না, স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এইগুলো থাকাটা একটা মানে মানুষের স্বাভাবিক হওয়া উচিত। এবং একটা মানুষের মনে হয় প্রথম তাকে চেনার উপায় এইগুলো দিয়েই, যে তিনি মানুষ না অন্য, মানে তার যে পরিচয়, তার যে ব্যক্তিত্বের পরিচয়, এই সিমটমস গুলো দিয়েই ফুটে ওঠে। তাহলে এই যে যখন এগুলো ঠিকঠাক স্বাভাবিক অবস্থায় থাকে তখন এগুলো সিমটমস না, কিন্তু যখন এইগুলো বিকৃতি ঘটে, এই সিমটমস গুলো বা তাদের ক্রিয়াকলাপের বিকৃতি ঘটে, তখন কিন্তু সেটা হয় সিমটম, সেটা হয় লক্ষণ। অনেকে দেখা গেছে যে মানুষকে কেমন ভালোবাসেন, কি করেন, অনেক প্রশ্নপত্র করে এবং কেস টেকিং অনুযায়ী যেভাবে প্রশ্ন করার দরকার সবই করেন, সব ঠিকঠাকই হয়। কিন্তু একটা মানুষ যে ভালোবাসবে এটা তো তার নেচার থাকা উচিত। এইটাকেই অনেকে আমরা সিমটমস বলে লিখি। বন্ধুগণ, এই জায়গাটা কিন্তু আমাদের একটু বিচার বিবেচনা করার প্রয়োজন আছে। এই ভালোবাসাটা যখন বিকৃত হবে, যখন সেটা হিংসায় পরিণত হবে, যখন সেখানে দেশ,
থাকবে, ঘৃণা থাকবে, খুঁতখুঁতে ভাব থাকবে, বা সহানুভূতিতে হয়তো বিরক্ত প্রকাশ করবে, কষ্টের কথা চিন্তা করলে হয়তো কষ্টগুলো বেড়ে যেতে পারে। এই যে ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধের যদি বিকৃতি ঘটে, মানে বোধের বিকৃতি এগুলো ঘটছে, সেই কারণে এগুলোকে আমরা সিমটমস হিসাবে বেছে নেব। এছাড়াও আমরা দেখি কি সব রকমের ভয় ভীতি, যেটা বোল্যান্ডের কথায় বলতে হয়, manifested through perversion of loves with various fears। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটমস, আমাদের মাথায় রাখা উচিত। এছাড়া কি আমরা দেখি দুঃসংবাদ, ভর্ৎসনা। এখন ভর্ৎসনা করলো, তারপর থেকে কেউ অসুস্থ হয়ে পড়লো, এটা তো সিমটমস। আবার দুঃসংবাদ শুনলো, দু একদিন সেখানে তার মানে শোক দুঃখ থাকাটা স্বাভাবিক, সেই অপেক্ষাটুকু না করে ওটাকে যদি আমরা সিমটমস হিসাবে চালিয়ে দিই, তাহলে সেটাও কিন্তু সিমটমস হলো না। তাই আমাদের যে ভ্যালু অফ সিমটমস যে খুব মূল্যবান, তাই সেখানে গভীর চিন্তা ভাবনার প্রয়োজনও আছে। এরপরে আসি বুদ্ধিক্ষেত্র। এইখানে কিন্তু এর মধ্যে যে আমরা উল্লেখযোগ্য লক্ষণটা মানে গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে তার মধ্যে একটা মানসিক জড়তা থাকবে, মানসিক উত্তেজনা। আবার আপন মনে হয়তো দেখা যাবে বিড় 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 করে বকেই যাচ্ছে সারাদিন, মানে কাজও করছে বকেও যাচ্ছে। এখানে অনেক সময় কি হয়, আমরা এই অবস্থায়ও রোগীটাকে রোগী হিসাবে চিনতে পারি না, কিন্তু এটা যে সিমটমস হতে পারে অনেক সময় আমরা ভুলে যাই। তবে এইটুকু বলা যায় যে ইচ্ছা শক্তি যে কিন্তু এর গুরুত্বটা কিছুটা হলেও কম। তাহলে আমরা কি দেখলাম, প্রথম যে ইচ্ছা শক্তির উপর আমরা গুরুত্ব দেব, তারপরে তার বুদ্ধিক্ষেত্র, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে মেমোরি অর্থাৎ স্মৃতিক্ষেত্র। এখন এই স্মৃতিক্ষেত্র মেমোরিটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বটা আগের যে সিমটমস গুলো বললাম তার চেয়ে আরো কম। যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, সেক্ষেত্রে দেখতে পাবো যে এটা 3 নম্বরে। যেমন হয়তো বিশেষ কোনো জায়গা বা কারোর নাম ভুলে যাওয়া। এখন মানসিক লক্ষণের মধ্যে এগুলো গুরুত্ব নেই এমন কথা আমি বলছি না, আপনারা ভাববেন না, কিন্তু গুরুত্ব আছে এবং এটা থার্ড গ্রেডের সিমটম। অনেক সময় দেখা যায় এই থার্ড গ্রেডের সিমটমসও যে ওষুধ সিলেকশন করতে আমরা বাধ্য হই অনেক সময়। যাই হোক, আবারও বলবো, মানসিক লক্ষণগুলো নেবার সময় বা ইভ্যালুয়েশন অফ সিমটমস করার সময় কোনোভাবেই যেন না বাদ যায়, সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত। বা আমাদের ভুলে সেই সিমটমস কোনোভাবে বিকৃত না ঘটে, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এবারে আসি, এই যে অন্ধকারে ভয় পাওয়া আর অন্ধকারে রোগের হ্রাস বৃদ্ধি, দুটো কথা কিন্তু এক নয়, দুটো আলাদা আলাদা লক্ষণ।
আমরা অনেক সময় করে ফেলি কি, অন্ধকারে ভয় আর অন্ধকারে রোগের মডালিটিস দুটোকে কিন্তু একই দৃষ্টিতে দেখি। এটাও কিন্তু আমাদের সাবধান হওয়া উচিত যে দুটো সিমটমস কিন্তু আলাদা। আবার লোকজনের বিরক্ত হওয়া আর ওই নির্জনে থাকতে পছন্দ করে পেশেন্টটা, বা নির্জন স্থান পছন্দ করে, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন লক্ষণ। আমরা যেন না একই বলে ভাবি। জাস্ট উদাহরণ দিলাম। এবারে মানসিক লক্ষণে হ্রাস বৃদ্ধি খুব গুরুত্ব সহকারে আমরা জানবো। আমরা কি দেখলাম না, মানসিক লক্ষণের হ্রাস বৃদ্ধিটা প্রথম গ্রেডের সিমটম, এরকম প্রত্যবনতা, বিষাদ ইত্যাদি ইত্যাদি। এবারে সেই জায়গায় দেখা গেল যে হয়তো একজন অত্যন্ত ক্রোধ বা বিষাদের মধ্যে আছেন, তাকে যদি আপনি মানে কি বলবো, সহানুভূতি দেখাতে যান, তাহলে কিন্তু সে আরো উত্তেজিত হয়ে পড়ে। অর্থাৎ কনসোলেশনে অ্যাগ্রাভেশন, এটা কিন্তু প্রথম শ্রেণীর সিমটম। এই জায়গাগুলো দাঁড়িয়ে আমাদের ভাবা উচিত। জীবনী শক্তি অর্থাৎ ভাইটাল ফোর্স ডিরেঞ্জ, যেটা আগেই বলে এসেছি, প্রথম প্রকাশটা কোথায় হয়, তার ইমোশনাল লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। ইমোশনাল লেভেলটা প্রথম চেঞ্জ হবে, যেটা আমাদের কাছে খুব উল্লেখযোগ্য লক্ষণ। কিরকম না, পেশেন্ট তো ভালো ছিল, হঠাৎ তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি ডেভেলপ করলো কেন? এটা কিন্তু খুব মূল্যবান হবে। কেন না, এই পৃথিবীতে আমরা তো সবাই বাঁচতে চাই, কেউ মরতে চাই না। এখন কবিও বলে গেছে। তাহলে এই যে নৈতিক অবনতি, এটা কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ সিমটম যদি রোগীর মধ্যে পাওয়া যায়, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তবে এই কথা প্রসঙ্গে একটা কথা বলে নিই, এই ধরনের সিমটমস আমরা যে রোগীতে পাই, সেই রোগী সত্যি কিওর করা খুব দুঃসাধ্য হয়ে ওঠে অনেক সময়। যাই হোক, এটা এখানে কারণটা ব্যাখ্যা করার জায়গা নয়, বললামও না। এবারে তারপরে আমরা ইমোশনাল লেভেলটা চেঞ্জ হয়ে গেলে তারপরে রোগীর মধ্যে আমরা কিন্তু অনুভূতির স্তরে পরিবর্তন দেখতে পাই। এই যে ভাইটাল ফোর্স ধাপে ধাপে প্রকাশ করছে, ধাপে ধাপে সিমটমস গুলো আমাদের কাছে ফুটিয়ে তুলছে। যে রোগী যেভাবে অসুস্থ হয়েছে, যার ভাইটাল ফোর্স যতটা দুর্বল, লক্ষণের প্রকাশ ভঙ্গিটাও সেই মতো হবে। আবার আমরা যখন ভ্যালু অফ সিমটমস এর মধ্যে প্রবেশ করবো বা ইভ্যালুয়েশন অফ সিমটমস নেব পেশেন্টের মধ্যে, আমাদেরও কিন্তু বিচারটা সেইভাবে করতে হবে, তবেই অসুখটাও সেই মতো নির্বাচন হবে এবং রোগীটা আরোগ্যের দিকে এগিয়ে যাবে। আমরা এবার আসি দৈহিক অর্থাৎ ফিজিক্যাল সিমটমস নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা মেন্টাল জেনারেল সিমটমস এর আলোচনা করলাম। এরপরে ফিজিক্যাল জেনারেল বা দৈহিক লক্ষণগুলোর দিকে একটু নজর দেব। এখানে কিন্তু গুরুত্ব অনুযায়ী আমরা কি করি, যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এইভাবেই দেখার চেষ্টা করব। আর প্রথম শ্রেণীর যে ফিজিক্যাল
সিমটমস গুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে ফিজিক্যাল ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন, অর্থাৎ দৈহিক ইচ্ছা। এটা কিন্তু অত্যন্ত মানে মেন্টাল সিমটমস এর পরেই কিন্তু খুব মূল্যবান সিমটম সেক্সুয়াল স্টেয়ারটা। এই জায়গাটা কিন্তু আমরা তারপরেই মেন্টাল সিমটম নেওয়ার পরেই কালেক্ট করার চেষ্টা করব সুন্দরভাবে। এটা স্বাভাবিক অবস্থাটা ঠিক আছে, কিন্তু যদি ইচ্ছাটা তার কম হয়, বেশি হয়, বা একেবারেই অনিচ্ছা, এই লক্ষণটাকে কিন্তু আমাদের রোগীর কাছ থেকে যেমন কালেক্ট করতে হবে, খুব ট্র্যাকফুলি এইগুলো কালেক্ট করতে হয়। করার পরে কিন্তু আমরা লক্ষণের মূল্যায়নটা করার চেষ্টা করব। এবারে খাবার নিয়ে যদি আমাদের বলতে হয় যে ইচ্ছা অনিচ্ছা, এটাও কিন্তু ফার্স্ট গ্রেডের সিমটম। আবহাওয়া সংক্রান্ত বা জলবায়ু সংক্রান্ত সিমটমস গুলো আমরা দেখি, সেগুলো কিন্তু সেকেন্ড গ্রেডের সিমটমস হিসাবে আমরা নেব। যেমন ঠান্ডায়, গরমে, বজ্রপাতে, পূর্ণিমায় বা বছরের কোনো একটা নির্দিষ্ট ঋতুতে, বা স্নান করলে স্নানে অ্যাগ্রাভেশন, খাদ্য পানীয়, এই যে বিষয়গুলো আছে, এখানে কিন্তু মডালিটিসটা আমরা সেকেন্ড গ্রেডে ধরবো। রোদ্দুরে, বৃষ্টি, শারীরিক আঘাতের দীর্ঘস্থায়ী কুফল ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমরা সেকেন্ড গ্রেডের সিমটমস হিসাবে ধরবো। তৃতীয় পর্যায়ে আমরা দেখছি যে ফিজিক্যাল জেনারেল সিমটমস। এটা যেমন হতে পারে নড়াচড়া, হাঁটা চলা, বা মানে মল মূত্র, এই সমস্ত বিষয়গুলো এর মানে মডালিটিসটা আমরা নিশ্চয়ই লক্ষ্য করব। এবারে বা ঘামের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা এর মধ্যে অন্তর্গত করতে পারি। এইবারে দৈহিক লক্ষণের মধ্যে নিদ্রা ও স্বপ্ন বিষয়ক যে লক্ষণগুলো আমরা পাবো, সেগুলোকে গুরুত্ব দেব। এবারে আমরা এই জায়গাটা কি করি যে অনেকে নিদ্রা, অর্থাৎ এটা মস্তিষ্ক সংক্রান্ত ব্যাপার, এই যে আমাদের গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের সব ক্রিয়াকাণ্ড গুলো আছে, এখন এইটাকে আমরা কি করি, অনেকে যে গুলিয়ে ফেলি, স্থানীয় লক্ষণ বলেই কিন্তু চিহ্নিত করি। নিদ্রাটা এমন মানুষের সুস্থ অসুস্থতার পরিচয় বহন করে, সেই কারণে এখানে আমরা দুই ভাবে, অর্থাৎ সার্বিক লক্ষণ ও স্থানীয় লক্ষণ হিসাবেই কিন্তু চিহ্নিত করতে পারি। আবারও বলবো, এটা কিন্তু খুব মূল্যবান লক্ষণ এই নিদ্রাটা, যেহেতু এর সাথে মানুষের সুস্থতা অসুস্থতা জড়িয়ে আছে। এবারে সপ্ত বিষয়ক যদি আমরা আসি, সেখানে কি দেখবো না, নিদ্রার সঙ্গে আমরা স্বপ্নটাকে অবচেতন মনের পরিচয় পাই। এক্ষেত্রেও কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হতে পারে। আর যেটা করব, আমরা নিদ্রা সে যে শয়ন করতে যাচ্ছে, তার
কেমন করে শয়ন করছে, তার অবস্থান কেমন, কপালে হাত রেখে শুচ্ছে না আর কুকুরের মতো কুকুর কুণ্ডলীবৎ শুয়ে আছে, না ওই যে নিচ এসে শুয়ে আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এইবারে যেখানে রোগীরা বলছে সারা রাত স্বপ্ন দেখি, ঘুম হয় না, এই যে স্বপ্নটা, এটা কি সমগ্র মানুষটাকে নিয়ে তৈরি হচ্ছে না? তাহলে স্বপ্ন যে বিষয়ক লক্ষণগুলো, সেগুলো কিন্তু সার্বিক লক্ষণের মধ্যেই অন্তর্গত করা যায়। যেমন চোর ডাকাতের অনেকে স্বপ্ন দেখছে, সাপের স্বপ্ন, মরা মানুষের স্বপ্ন। আবার এই যে মরা মানুষের স্বপ্ন দেখলো, যখন জীবিত মানুষকে মৃত হিসেবে দেখছে, সেই স্বপ্নটা কিন্তু আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। এইভাবে আমাদের লক্ষণ গুলোকে যেমন আমরা পরপর সাজাবো, আবার তার যখন মূল্যায়ন করব, সেইটা যেন হোমিওপ্যাথি সমস্ত নীতির দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, যে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত নয়, কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। এই জায়গাগুলো কিন্তু যদি আমরা না ঠিক মতো ভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সিমটমস কালেকশনে ভুল হয়ে যাবে। এবারে ইচ্ছা শক্তি ও মনের বিষয়ে যে হ্রাস বৃদ্ধি আমরা পাই, যদি এটা আগেই বলা উচিত ছিল আমার, যাই হোক একটু ভুলে যাচ্ছিলাম। এখন এটাও কিন্তু অনেক সময় এই মডালিটিসটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের মনে রাখা উচিত। যেমন মেঘলা আবহাওয়ায় আনন্দ বোধ করা, বা ওই কবিতা মানে চন্দ্রালোকে কবিতা লেখা, বলা, গান গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তবে এটাও ঠিক, এরও একটা স্বাভাবিক অবস্থা আছে, সেই স্বাভাবিক অবস্থা কিন্তু আমাদের বিচার করে নিতে হবে। যা স্বাভাবিক নয় তাই হবে অস্বাভাবিক, তাই হবে লক্ষণ। যা সাধারণ নয় তাই হবে অসাধারণ, তাই হবে আমাদের কাছে লক্ষণ। আর সাধারণ লক্ষণগুলো গুরুত্ব আমাদের কাছে কমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা হলো, সেখানে কিন্তু সার্বিক লক্ষণগুলোই আমাদের কাছে বেশি প্রাধান্য পায় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা এই সার্বিক লক্ষণ পর্যন্ত, অর্থাৎ জেনারেল সিমটমস পর্যন্ত পড়লাম। একটুখানি অন্য বিষয়ে যাই, সেটা হচ্ছে সদৃশ্য। আমাদের বুঝতে হবে কার সদৃশ্য, রোগটার সদৃশ্য। যেমন অনেক সময় কি হয়, আমরা দেখেছি যে পালসেটিলা ডায়রিয়া নিয়ে কোনো রোগী এসছে, ওই ডায়রিয়ার যে সিমটমস সেইগুলো কালেক্ট করে একটা ওষুধ দেওয়া হলো। পেশেন্টটা এই জায়গায় দাঁড়িয়ে কিওর হতে পারে, ভ্যালিয়েশন হতে পারে, কিরকম। তাহলে আমাদের আর কি করণীয় ছিল, না আরো দূর আগিয়ে যাওয়া উচিত ছিল, যে তার মেন্টাল সিমটমসটা কেমন দেখা যাক।
দেখা গেল রোগীটা হয়তো শান্ত। আর কি আমরা দেখেছি না, সেখানে পেয়েছি আমরা গরম কাপড়, খোলামেলা আবহাওয়া চাই। এইগুলো যখন আমরা অ্যাড করব, এই সরি পেলাম, তখন যদি আরো 8টা 10টা স্থানীয় লক্ষণের ভিত্তিতে ওষুধ থাকে, সব উপেক্ষা করে কিন্তু পেশেন্টটাকে আমরা পাউসিটিলা দিলে দেখা যাবে পাউসিটিলা রোগীটাকে কিওর করলাম। এগুলো শুধু আমাদের একটু পরিশ্রম, একবার কেটে কুটে পরিশ্রম করে নিতে পারলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের যে উদ্দেশ্য লক্ষণের মূল্যায়ন, সেটাও অনেকটা সফল হবে। ফলে কি হবে, পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রেসক্রিপশন হোক না কেন, সমস্ত চিকিৎসক একটি সময় ওষুধটা নির্বাচন করতে পারবে, যেটা হোমিওপ্যাথির মূল মন্ত্র, সেটাও পালন হবে। আমাদেরও লাভ, সবার আগে আমাদের লাভ। হোমিওপ্যাথির তো আর লাভ লোকসান কিছু নেই, কারণ হোমিওপ্যাথি নেওয়ার অনেক কিছু আছে, দেওয়ার কিছু নেই। যাই হোক, আর বাড়াবো না, এবার শুনবো। তবে আগামী পর্বে আমরা যে পার্টিকুলার ও মানে সার্বজনীন ও আঙ্গিক লক্ষণ নিয়ে আমরা আলোচনায় যাব। তবে আবহাওয়া বিষয়ক লক্ষণটা সার্বজনীন লক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়, তাই কেন্দ্রের বিষয় দিয়েই আজকের মতো দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করব। যেহেতু সামনের দিনে আমরা সামনের আলোচনার পর্বে সার্বজনীন লক্ষণ যাব, কেন্দ্রকে স্মরণ করেই আজকের মতো শেষ করব। Oats from damp and oats from dry weather are deep-seated and very important. ধন্যবাদ সকলকে।